আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেলফ হেল্প বইগুলোর একটি লেখা হয়েছিল প্রায় ১০০ বছর আগে? তবুও আজকের দিনেও কোটি কোটি মানুষ এই বইয়ের নীতি অনুসরণ করে তাদের জীবন বদলে ফেলছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নেপোলিয়ন হিল রচিত থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই নিয়ে। এই বইটি লেখা হয়েছিল প্রায় ২০ বছরের গবেষণার ভিত্তিতে, যেখানে হিল সেই সময়ের সবচেয়ে সফল ও ধনী ব্যক্তিদের যেমন অ্যান্ড্রু কার্নেগি, টমাস এডিসন, হেনরি ফোর্ডের মতো মানুষদের জীবন বিশ্লেষণ করে বের করেছিলেন আসলে কী কারণে কিছু মানুষ অসাধারণ সাফল্য অর্জন করেন আর বাকিরা সারা জীবন সংগ্রাম করেই কাটিয়ে দেন। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা বইয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে আপনি এই কালজয়ী জ্ঞান আপনার নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। বইয়ের পটভূমি: নেপোলিয়ন হিল ছিলেন একজন সাংবাদিক, যাকে শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগি একটি বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। আমেরিকার সবচেয়ে সফল মানুষদের সাক্ষাৎকার নিয়ে সাফল্যের একটি সার্বজনীন সূত্র বের করা। প্রায় ২ দশক ধরে ৫০০রও বেশি সফল ব্যক্তির জীবন বিশ্লেষণ করে হিল এমন কিছু নীতি খুঁজে পান যা প্রায় সব সফল মানুষের মধ্যেই দেখা যায়। এই নীতিগুলোই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ে ধাপে ধাপে উপস্থাপিত হয়েছে। এখন চলুন একে একে প্রতিটি অধ্যায়ের মূল ধারণা জেনে নিই। অধ্যায় ১: চিন্তাই বস্তু, থটস আর থিংস। বইয়ের প্রথম অধ্যায়েই হিল একটি শক্তিশালী দাবি করেন: মানুষের মন যা বিশ্বাস করে এবং তীব্রভাবে কল্পনা করে তা অর্জন করাও সম্ভব। তিনি এডউইন বার্নসের একটি বাস্তব উদাহরণ দিয়ে এই ধারণা ব্যাখ্যা করেছেন, যিনি টমাস এডিসনের সঙ্গে ব্যবসায়িক অংশীদার হওয়ার দৃঢ় ইচ্ছা নিয়ে প্রায় নিঃস্ব অবস্থায় এডিসনের কোম্পানিতে গিয়েছিলেন এবং বছরের পর বছর অধ্যবসায়ের মাধ্যমে অবশেষে সেই লক্ষ্য অর্জন করেছিলেন। হিলের মতে, চিন্তার মধ্যে এমন একটি শক্তি আছে যা সঠিক পরিকল্পনা ও অধ্যবসায়ের সঙ্গে মিশে গেলে বাস্তবে রূপান্তরিত হতে পারে। এই অধ্যায়েই তিনি বইয়ের গোটা কাঠামো সংক্ষেপে তুলে ধরেছেন এবং পাঠকদের সতর্ক করেছেন যে সাফল্যের এই সূত্র জানার পাশাপাশি তা বাস্তবে প্রয়োগ করাও সমান গুরুত্বপূর্ণ। অধ্যায় ২: আকাঙ্ক্ষা, সাফল্যের সূচনা বিন্দু। দ্বিতীয় অধ্যায়ে হিল সাফল্যের প্রথম ধাপ হিসেবে তীব্র ও স্পষ্ট আকাঙ্ক্ষার কথা বলেছেন। তার মতে, সাধারণ ইচ্ছা আর জ্বলন্ত আকাঙ্ক্ষার মধ্যে বিশাল পার্থক্য আছে। যে কোনো লক্ষ্য অর্জনের জন্য এমন এক তীব্র চাওয়া প্রয়োজন যা ব্যর্থতার সম্ভাবনাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করতে সাহায্য করে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য হিল ৬টি সুনির্দিষ্ট ধাপের কথা বলেছেন। সঠিক পরিমাণ নির্ধারণ করা, তার বিনিময়ে কি দেওয়া হবে তা ঠিক করা, একটি নির্দিষ্ট সময়সীমা স্থির করা, একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা, এই সব কিছু লিখে রাখা এবং প্রতিদিন তা জোরে জোরে পড়া। এই অনুশীলনের মাধ্যমে লক্ষ্য অবচেতন মনে গভীরভাবে প্রথিত হয় বলে তিনি ব্যাখ্যা করেছেন। অধ্যায় ৩: বিশ্বাস, কল্পনাকে দৃশ্যমান করা, ফেথ। তৃতীয় অধ্যায়ে হিল বিশ্বাসকে এমন একটি মানসিক অবস্থা হিসেবে বর্ণনা করেছেন যা আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে চিন্তাকে বাস্তবে রূপান্তরিত করতে সহায়তা করে। তিনি ব্যাখ্যা করেছেন যে বিশ্বাস কোনো জন্মগত গুণ নয়, বরং তা বারবার পুনরাবৃত্তির মাধ্যমে অবচেতন মনে গড়ে তোলা সম্ভব। এই অধ্যায়ে তিনি অটো সাজেশন বা স্বপ্রণোদনার প্রাথমিক ধারণাও তুলে ধরেছেন, যা পরবর্তী অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। নিজের সক্ষমতার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকাই এই অধ্যায়ের মূল শিক্ষা। অধ্যায় ৪: অটো সাজেশন, মনকে প্রভাবিত করার কৌশল, অটো সাজেশন। চতুর্থ অধ্যায়ে হিল ব্যাখ্যা করেছেন কিভাবে সচেতনভাবে নিজের অবচেতন মনকে প্রভাবিত করা যায়। তার মতে, কোনো ধারণা বা লক্ষ্য যদি বারবার আবেগের সঙ্গে মনে পুনরাবৃত্তি করা হয়, তাহলে তা ধীরে ধীরে অবচেতন মনে গেঁথে যায় এবং তা বাস্তব কর্মে রূপান্তরিত হতে শুরু করে। তিনি পরামর্শ দিয়েছেন দিনে অন্তত ২ বার
সকালে ও রাতে নিজের লক্ষ্য জোরে জোরে পড়া এবং তা অর্জনের দৃশ্য কল্পনা করা। এই অভ্যাসের মাধ্যমে মন ধীরে ধীরে সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিন্তা ও কর্মের দিকে পরিচালিত হয়। অধ্যায় 5। বিশেষায়িত জ্ঞান, স্পেশালাইজড নলেজ। পঞ্চম অধ্যায়ে হিল একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছেন সাধারণ জ্ঞান আর বিশেষায়িত জ্ঞানের মধ্যে। তার মতে শুধু সাধারণ শিক্ষা সাফল্যের গ্যারান্টি দেয় না, বরং কোনো নির্দিষ্ট ক্ষেত্রে গভীর ও বিশেষায়িত জ্ঞান অর্জনই প্রকৃত সাফল্যের ভিত্তি তৈরি করে। তিনি এও উল্লেখ করেছেন যে নিজে সব বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, বরং প্রয়োজনীয় বিশেষজ্ঞদের একটি দল বা নেটওয়ার্ক তৈরি করে তাদের জ্ঞান ব্যবহার করাও সমান কার্যকর। এই ধারণাটি পরবর্তীতে মাস্টার মাইন্ড ধারণার সঙ্গে সরাসরি সম্পর্কিত। অধ্যায় 6। কল্পনা শক্তি, মনের কারখানা। ষষ্ঠ অধ্যায়ে হিল কল্পনা শক্তিকে মনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন, যেখানে সব ধারণা ও পরিকল্পনা প্রথমে আকার নেয়। তিনি দুই ধরনের কল্পনা শক্তির কথা বলেছেন: সিনথেটিক ইম্যাজিনেশন, যেখানে পুরনো ধারণাগুলোকে নতুনভাবে সাজানো হয়, এবং ক্রিয়েটিভ ইম্যাজিনেশন, যা সরাসরি নতুন ও মৌলিক ধারণা তৈরি করে। হিলের মতে কল্পনা শক্তি ব্যবহার না করলে তা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, তাই নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই ক্ষমতা সক্রিয় রাখা জরুরি। অধ্যায় 7। সংগঠিত পরিকল্পনা, অর্গানাইজড প্ল্যানিং। সপ্তম অধ্যায়ে হিল আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য সুনির্দিষ্ট ও সংগঠিত পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, একটি পরিকল্পনা ব্যর্থ হলে হতাশ না হয়ে নতুন পরিকল্পনা তৈরি করে আবার চেষ্টা করা উচিত, কারণ সাময়িক পরাজয় আর স্থায়ী ব্যর্থতা এক জিনিস নয়। এই অধ্যায়ে তিনি নেতৃত্বের গুণাবলী, নেতৃত্বের ব্যর্থতার কারণ এবং কিভাবে একটি কার্যকর দল গঠন করা যায় এই বিষয়গুলোও বিস্তারিতভাবে আলোচনা করেছেন। অধ্যায় 8। সিদ্ধান্ত, দ্বিধা থেকে মুক্তি। অষ্টম অধ্যায়ে হিল দেখিয়েছেন তার গবেষণায় দেখা সফল ব্যক্তিরা সাধারণত দ্রুত সিদ্ধান্ত নিতেন এবং প্রয়োজন হলে ধীরে ধীরে তা পরিবর্তন করতেন। অন্যদিকে ব্যর্থ মানুষেরা সাধারণত সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেন, কিন্তু একবার সিদ্ধান্ত নিলে তা দ্রুত পরিবর্তন করে ফেলেন। তিনি ব্যাখ্যা করেছেন, দৃঢ়ভাবে ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরাসরি আত্মবিশ্বাস ও নিজের লক্ষ্যের প্রতি স্পষ্টতার সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি অন্যের মতামতের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজের বিচার বুদ্ধির ওপর আস্থা রাখার গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে। অধ্যায় 9। অধ্যবসায়, ইচ্ছাশক্তি বজায় রাখার কৌশল, পারসিস্টেন্স। নবম অধ্যায়ে হিল অধ্যবসায়কে সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বেশিরভাগ মানুষ লক্ষ্যের কাছাকাছি পৌঁছেও হাল ছেড়ে দেয়, কারণ তাদের অধ্যবসায়ের অভাব থাকে। এই অধ্যায়ে তিনি অধ্যবসায়ের অভাবের বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন, যেমন লক্ষ্যের অস্পষ্টতা, আত্মবিশ্বাসের ঘাটতি এবং নেতিবাচক পরিবেশের প্রভাব। পাশাপাশি তিনি অধ্যবসায় গড়ে তোলার কিছু ব্যবহারিক উপায়ও তুলে ধরেছেন, যেমন স্পষ্ট লক্ষ্য নির্ধারণ, তীব্র আকাঙ্ক্ষা বজায় রাখা এবং সহায়ক মানুষদের সঙ্গ নেওয়া। অধ্যায় 10। মাস্টার মাইন্ডের শক্তি, পাওয়ার অফ দ্য মাস্টার মাইন্ড। দশম অধ্যায়ে হিল মাস্টার মাইন্ড নামক একটি গুরুত্বপূর্ণ ধারণা উপস্থাপন করেছেন, যার অর্থ হল একই লক্ষ্যে বিশ্বাসী দু বা ততোধিক মানুষের সমন্বিত জ্ঞান ও প্রচেষ্টা। তার মতে যখন একাধিক মানুষ একসঙ্গে সম্পূর্ণ সমন্বয়ের সঙ্গে কাজ করে, তখন এমন একটি সম্মিলিত শক্তি তৈরি হয় যা একক ব্যক্তির পক্ষে অর্জন করা সম্ভব নয়। হেনরি ফোর্ড, টমাস এডিসনের মতো সফল ব্যক্তিদের উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছেন কিভাবে এই ধরনের সহযোগী গোষ্ঠী তৈরি করে বিশাল সাফল্য অর্জন করা সম্ভব হয়েছিল। অধ্যায় 11। যৌন শক্তির রূপান্তর, দ্য মিস্ট্রি অফ সেক্স ট্রান্সমিউটেশন। একাদশ অধ্যায়ে হিল একটি বিতর্কিত
অথচ তার মতে গুরুত্বপূর্ণ ধারণা উপস্থাপন করেছেন। যৌন শক্তিকে সৃজনশীল ও উৎপাদনশীল কাজে রূপান্তরিত করার সম্ভাবনা। তার মতে এই তীব্র মানসিক ও শারীরিক শক্তিকে সঠিকভাবে পরিচালিত করলে তা সৃজনশীলতা, উদ্ভাবন ও অধ্যবসায়ের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। তিনি ইতিহাসের বিভিন্ন সফল ব্যক্তির উদাহরণ দিয়ে দেখিয়েছেন কিভাবে তীব্র আবেগ ও শক্তিকে গঠনমূলক দিকে পরিচালিত করে অসাধারণ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছিল। অধ্যায় 12 অবচেতন মন, দ্য সাবকনশিয়াস মাইন্ড। দ্বাদশ অধ্যায়ে হিল অবচেতন মনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার মতে সচেতন মনে যে চিন্তা বা ধারণা বারবার আবেগের সঙ্গে প্রবেশ করানো হয় তা অবচেতন মনে জমা হয় এবং ধীরে ধীরে তা বাস্তব কর্ম ও সিদ্ধান্তে প্রভাব ফেলতে শুরু করে। তিনি জোর দিয়েছেন যে অবচেতন মনে ইতিবাচক ও গঠনমূলক চিন্তা প্রবেশ করানো জরুরি, কারণ নেতিবাচক চিন্তাও একইভাবে অবচেতন মনে গেঁথে গিয়ে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। অধ্যায় 13 মস্তিষ্ক, চিন্তার সম্প্রচার কেন্দ্র, দ্য ব্রেইন। ত্রয়োদশ অধ্যায়ে হিল মানুষের মস্তিষ্ককে একটি চিন্তা গ্রহণ ও সম্প্রচার কেন্দ্রের সঙ্গে তুলনা করেছেন। তার মতে তীব্র আবেগের সঙ্গে যুক্ত চিন্তা মস্তিষ্ক থেকে এক ধরনের কম্পন তৈরি করে, যা অন্যদের চিন্তার সঙ্গে সংযুক্ত হতে পারে। যদিও এই ধারণাটি আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে রূপক অর্থেই বেশি গ্রহণযোগ্য, তবুও হিলের মাধ্যমে দেখাতে চেয়েছেন যে তীব্র মনোযোগ ও আবেগ কিভাবে চিন্তাকে আরও শক্তিশালী করে তোলে। অধ্যায় 14 ষষ্ঠ ইন্দ্রিয়। চতুর্দশ অধ্যায় হিল ষষ্ঠ ইন্দ্রিয় নামক একটি ধারণা উপস্থাপন করেছেন, যাকে তিনি বইয়ের দর্শনের সর্বোচ্চ স্তর বলে বর্ণনা করেছেন। তার মতে যখন একজন মানুষ পূর্ববর্তী সবগুলো নীতি দীর্ঘদিন ধরে অনুশীলন করে, তখন তার মধ্যে এক ধরনের অন্তর্দৃষ্টি বা প্রজ্ঞা গড়ে ওঠে, যা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে ও বিপদ থেকে সতর্ক থাকতে সাহায্য করে। এই ধারণাটি অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠা এক ধরনের গভীর প্রজ্ঞা হিসেবে বোঝা যেতে পারে। অধ্যায় 15 ভয়ের 6টি ভূত এবং তাদের জয় করার উপায়। বইয়ের শেষ অধ্যায়ে হিল মানুষের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে 6টি মৌলিক ভয়ের কথা বলেছেন: দারিদ্র্যের ভয়, সমালোচনার ভয়, অসুস্থতার ভয়, ভালোবাসা হারানোর ভয়, বার্ধক্যের ভয় এবং মৃত্যুর ভয়। তিনি ব্যাখ্যা করেছেন এই ভয়গুলো প্রায়ই মানুষের অজান্তেই তার সিদ্ধান্ত ও কর্মকে প্রভাবিত করে। এই ভয়গুলো জয় করার প্রথম ধাপ হল সেগুলোকে সচেতনভাবে চিহ্নিত করা, তারপর ইতিবাচক চিন্তা ও দৃঢ় সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে সেগুলোর প্রভাব থেকে মুক্ত হওয়া। বইয়ের সামগ্রিক শিক্ষা পুরো বইটি জুড়ে হিল বারবার একটি বার্তা দিয়েছেন: সাফল্য কোনো দুর্ঘটনা নয়, বরং তা একটি নির্দিষ্ট মানসিক প্রক্রিয়া ও ধারাবাহিক কর্মের ফলাফল। তীব্র আকাঙ্ক্ষা, দৃঢ় বিশ্বাস, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং অটুট অধ্যবসায়, এই উপাদানগুলোর সমন্বয়েই তিনি সাফল্যের একটি সার্বজনীন কাঠামো তৈরি করেছেন। যদিও বইটি প্রায় 1 শতাব্দী আগে লেখা, তবুও এর মূল নীতিগুলো আজকের ব্যবসা, ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তাহলে বন্ধুরা, এই ছিল থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের সবগুলো অধ্যায়ের সংক্ষিপ্ত বিশ্লেষণ। এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হল আপনার চিন্তাভাবনাই আপনার বাস্তবতা তৈরি করে। তবে শুধু চিন্তা করলেই হবে না, তাকে তীব্র আকাঙ্ক্ষা, পরিকল্পনা ও অধ্যবসায়ের সঙ্গে যুক্ত করতে হবে। আপনার কাছে এই 15টি নীতির মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও বইভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন।